নমস্কার। আজকে প্রিনেটাল স্ক্রিনিং যেটা কিনা সব প্রেগনেন্সিতেই প্রচণ্ড জরুরি তা নিয়ে সামান্য কয়েকটা কথা বলবো। আমি অনেক সময় ফেস করি যে পেশেন্টের সন্তান কোনো রকম ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি নিয়ে হয়েছে, জন্মগ্রহণ করেছে। আপনারা জানলে খুব অবাক হবেন, আমাদের দেশে মোটামুটিভাবে পরিসংখ্যান যা বলছে, অর্থাৎ যা রেকর্ডেড, প্রত্যেক বছর 30 থেকে 35,000 শিশু যারা ডাউন সিনড্রোমে আক্রান্ত, অর্থাৎ ডাউন সিনড্রোম মানে হচ্ছে 21 নম্বর ক্রোমোজোমটা 3টে কপি হয়ে যায়। সব ক্রোমোজোমগুলি আমাদের শরীরে 2টি করে কপি থাকে, একটি মায়ের ডিম্বাণু থেকে আসে, অপরটি বাবার শুক্রাণু থেকে। এবং যদি এই জিনিসটি 2 কপির জায়গায় 3 বা একটা কপি, অর্থাৎ কপি নাম্বারগুলো সেম না থাকে, 2টো করে না থেকে 3টে হয়ে যাচ্ছে বা একটা, তার জন্য অনেক রকমের অ্যাবনর্মালিটিস আসে এবং অনেকগুলো ক্ষেত্রেই অ্যাবনর্মালিটিসগুলো প্রেগনেন্সি সম্পূর্ণ হবার আগেই মিসক্যারেজে লিড করে। আর 21 নম্বর ক্রোমোজোম 3টে হওয়া, অর্থাৎ যাকে আমরা সাধারণত ডাউন সিনড্রোম বলি, এটার প্রিভ্যালেন্স অনেক বেশি আমাদের দেশে, সারা পৃথিবীতেই রয়েছে। কিন্তু এটা অনেক সময় সারভাইভ করে যায় বাচ্চা, অর্থাৎ জন্ম নেয় এবং বিভিন্ন রকমের অসুস্থতা নিয়ে জন্মায় তারা। তো আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি যে আপনাদেরকে কেউ স্ক্রিনিংয়ের কথা বলেননি? আপনারা তো এটা 12 সপ্তাহের পরে, অর্থাৎ যেই 13 সপ্তাহ, তখনই আপনারা এটা জানতে পারতেন স্ক্রিনিংয়ে যদি যেতেন। না, কেউ তো বলেননি ম্যাডাম, যদি জানতাম তাহলে তো আমরা অবশ্যই যেতাম এই স্ক্রিনিংয়ে। তাই জন্য আমি ভাবলাম আজকে সবার জন্য একবার একটুখানি বলি। প্রথম স্ক্রিনিং যেটা, কারা যাবেন কারা যাবেন না, যদিও কিছু আছেন যে ক্ষেত্রে স্ক্রিনিংটা একদম মাস্ট, যেমন হচ্ছে মেটার্নাল এজ, সেটা যদি 35-এর উপরে হয়। কিন্তু আমি যেমন নিজেই পিএইচডির সময় আমাদের ল্যাবে একটি ডাউন সিনড্রোমের কাজ আমরা করতাম, সেখানে আমরা রোজ ওপিডিতে পেশেন্ট অ্যাটেন্ড করতাম। দেখেছি যে 22 বছর, 18 বছর এরকম মায়ের বয়স, সেক্ষেত্রেও সন্তান ডাউন সিনড্রোম নিয়ে হয়েছে। সুতরাং এখন সারা পৃথিবী জুড়েই বিভিন্ন স্টাডিতে প্রমাণিত হচ্ছে যে শুধুমাত্র 35 বছরের ওপরে মা হতে গেলেই যে স্ক্রিনিংয়ে যাওয়াটা দরকারি তা নয়। আপনি যে কোনো বয়সেই মা হন না কেন, এই স্ক্রিনিংয়ে আসুন। দেখুন আমাদের প্রত্যেক প্যারেন্টস, আমরা অভিভাবক, আমরা চাই যে আমাদের সন্তান সুস্থ হোক, ভালো থাকুক, এটাই তো আমাদের সবচেয়ে বড় চাহিদা। সেই চাহিদা পূরণ করবার জন্য আমি সবাইয়ের কাছে বলবো যে আপনারা প্রেগনেন্সি যখন চলছে 12 সপ্তাহের পরে প্রথম এই স্ক্রিনিংটা সবচেয়ে ভালো, সবচেয়ে এফেক্টিভ, এটাকে আমরা বলি কম্বাইন স্ক্রিনিং। কিছু কঠিন ব্যাপার নয় এবং বিরাট খরচ সাপেক্ষও কোনো ব্যাপার নয়। 13 সপ্তাহে যখন আপনার প্রেগনেন্সি আসছে তখন একটি আলট্রাসোনোগ্রাফি হবে, যেটাকে আমরা বলি এনটি স্ক্যান, মিউচুয়াল ট্রান্সলুসেন্সি স্ক্যান। বাচ্চার এই যে ঘাড়ের পিছন দিকটায় এর ডেন্সিটিটা কীরকম আছে সেটাকে মাপা হয়, আলট্রাসোনোগ্রাফি একটা। আর মায়ের থেকে সামান্য ব্লাড নেওয়া হয়, যে কোনো পরীক্ষা, ধরুন থাইরয়েড হরমোনের টেস্ট, সুগারের টেস্টের জন্য যেমন সামান্য একটু ব্লাড হাত থেকে নেওয়া হয়, ঠিক তাই সেটা নিয়ে দুটো জিনিস মায়ের সিরামের মধ্যে থেকে আমরা মাপি। একটা হচ্ছে প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন, প্যাপ বলি আমরা, আর একটা হচ্ছে বিটা ইসিজি। বিটা ইসিজি আপনারা সবাই জানেন প্রেগনেন্সি পজিটিভ কিনা এটা দেখার জন্য আমরা এই বিটা ইসিজি কিন্তু মাপতে বলি। এই বিটা ইসিজিটা মাপা হয় মায়ের ব্লাডের সিরাম থেকে আর প্যাপে, এবং এইগুলোর লেভেল কেমন আছে, বেশি কম, এবং এই যে এনটি স্ক্যানটা হয় তার ডেন্সিটিটা কীরকম রয়েছে, এর ওপরে আমরা প্রেডিক্ট করতে পারি, রিস্কটা বলতে পারি যে ট্রাইজোমি 21 অর্থাৎ ডাউন সিনড্রোম, ট্রাইজোমি 13, ট্রাইজোমি 18, পাটাও সিনড্রোম এবং এডওয়ার্ড সিনড্রোম, এর রিস্ক বাচ্চার মধ্যে ডেভেলপের কতটা আছে, এটা কিন্তু প্রেডিক্টিভ। অ্যাট দ্য সেম টাইম ধরুন বলে দিল যে এগুলোর প্রত্যেকটা রিস্ক লো আছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? লো রিস্ক যদি বলে আপনি স্বাভাবিকভাবে প্রেগনেন্সিকে আগে নিয়ে যাবেন, এবং যদি পারেন তাহলে, বা যদি আপনার ডাক্তারবাবু বলেন যে না আপনি একটা কাজ করুন, সেকেন্ড ট্রাইমেস্টারে একটা টেস্টিং আমরা করি, কোয়াড্রুপল মার্কার অথবা পেন্টা মার্কার। কোয়াড্রুপল মার্কারটা কি হয়? কোয়াড্রুপল মার্কার মানে হচ্ছে 4টে মার্কার আমরা টেস্ট করি। এই বিটা ইসিজি থাকে, তার সঙ্গে থাকে হচ্ছে আলফা ফিটোপ্রোটিন। এই আলফা ফিটোপ্রোটিনের লেভেলের ওপরে আমরা বলতে পারি যে বাচ্চা নিউরাল টিউব ফরমেশনটা ঠিক করে হয়েছে কি হয়নি, স্পাইনা বাইফিডা, অ্যানেনসিফালি এবং অ্যাবডোমিনাল ওয়ালে কোনো ম্যালফরমেশন,
যেমন অমফালোসিল তৈরি হয় বাচ্চার অ্যাবডোমিনাল ওয়ালে, এইগুলো রিস্ক কতটা এটা আমরা আলফা ফিটোপ্রোটিন থেকে বলতে পারি। এর সঙ্গে আমরা কি দেখি, সেই বিটা এইচসিজি লেভেল আমরা দেখি। আর কি দেখি আমরা, আর দেখি হচ্ছে ইনহিবিন এ দেখি, আনকনজুগেটেড ইস্ট্রায়োল এইটা আমরা দেখি। অর্থাৎ এই চারটেকে আমরা মাপি এবং মেপে আমরা কি বলতে পারি, নিউরাল টিউব ফর্মেশনে কোনো অসুবিধা হয়েছে কিনা বাচ্চার, অ্যানেনসেফালি সেফালিক রিজিয়ন আমাদের মাথায় তার ফর্মেশনটা হচ্ছে কি হচ্ছে না, আর অ্যাবডোমিনাল ওয়ালে কোনো ডিফেক্ট আছে কি নেই, তার সঙ্গে সেই 21 নম্বর ক্রোমোজোমটা 3 কপি হয়েছে কি হয়নি, ডাউন সিনড্রোম রিস্ক, পাটাউ সিনড্রোম রিস্ক, এডওয়ার্ড সিনড্রোম রিস্ক, এই পুরোটা আমরা দেখতে পারি। আর যদি কম্বাইন স্ক্রিনিংয়েই আপনাকে বলা হয় যে হতে পারে বাচ্চার রিস্কটা এই ধরনের কোনো সিনড্রোম অর্থাৎ ক্রোমোজোম নাম্বারের এদিক ওদিক হবার রিস্কটা হাই, সেক্ষেত্রে কিন্তু আপনি অপেক্ষা করবেন না যে আমি আবার টেস্ট করব ওই যখন সেকেন্ড ট্রাইমেস্টারে 15 থেকে 22 সপ্তাহের মধ্যে, সাধারণত 16 সপ্তাহ কি 18 সপ্তাহে এই কোয়াড্রুপল মার্কারটা করা হয়, সেটার জন্য ওয়েট করবেন না। কম্বাইন স্ক্রিনিং যদি কোনোভাবে বলে যে ক্রোমোজোমাল অ্যানোম্যালিগুলো তৈরি করবার জন্য রিস্ক বেশি আছে, সোজাসুজি সেক্ষেত্রে ইনভ্যাসিভ টেস্টিংয়ে চলে যান। ইনভ্যাসিভ মানে সিভিএস অথবা অ্যামনিওসেন্টেসিস। এই রিস্কটা প্রেডিক্ট করতে যেহেতু 13 সপ্তাহ মতন হয়ে যায়, সেক্ষেত্রে 14 সপ্তাহের পরে আমরা পেটের জল পরীক্ষা যেটাকে বলি সেটা দিয়ে ডায়াগনোসিস করতে পারি, মানে 100% শিওর করে বলতে পারি বাচ্চার মধ্যে কোনো ক্রোমোজোমাল সমস্যা আছে কি নেই। আর যদি বলে কম্বাইন স্ক্রিনিংয়ে যে না রিস্ক ঠিক আছে। আর একটা কথা বলবো, এই যে এনটি স্ক্যানটা, এটা চেষ্টা করবেন কোনো ফিটাল স্ক্যান এক্সপার্ট কাউকে দিয়ে করানোর জন্য, কারণ কতগুলো ভ্যালু এখানে, মায়ের বয়স লাগে, মায়ের ওজন লাগে, এনটি ভ্যালু লাগে, এগুলো কিন্তু সঠিকভাবে দরকার। এগুলো যদি সঠিকভাবে আমরা প্রোভাইড না করি, সেক্ষেত্রে কিন্তু রিস্ক প্রেডিকশানে অসুবিধা হতে পারে। এই দুটোর সঙ্গে যে সমস্ত মায়েরা এরকম জানেন যে তাদের হাই প্রেশার স্বাভাবিক আছে, মানে স্বাভাবিকভাবেই তারা হাই প্রেশারে ভোগেন, অথবা প্রেগনেন্সি আসার পরে যদি খেয়াল করেন যে মুখ চোখটা একটু ফুলে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, এই ধরনের সমস্যা, এটা আগেকার দিনে বলা হতো, আমি শুনেছি আমার বাড়িতে, টক্সেমিয়া, প্রেগনেন্সি ইনডিউসড টক্সেমিয়া হয়েছে, এখন আমরা এটাকে প্রিক্লাম্পসিয়া বলি। এবং যদি আপনি এই কোয়াড্রুপল মার্কার সেকেন্ড ট্রাইমেস্টারে যেটা হয়, যারা কম্বাইন স্ক্রিনিং জানতে পারেননি, কোনোভাবে ইনফরমেশন পাননি, তারা এই কোয়াড্রুপলে সোজাসুজি যেতে পারেন সেকেন্ড ট্রাইমেস্টারে, 16 সপ্তাহে, 18 সপ্তাহে, 15 সপ্তাহ পর থেকে যাওয়া হয় এটাতে। এবারে এটাতে আমরা প্রিক্লাম্পসিয়ার রিস্ক, অর্থাৎ কিনা এই হাই প্রেশার প্রেগনেন্সি আসার পরে হয়ে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, সেইটা যদি আমরা ডিটারমাইন করতে পারি যে প্রিক্লাম্পসিয়া এলে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে বাচ্চার একটা গ্রোথ রিটার্ডেশন হতে পারে, এবং বাচ্চার সময়ের আগে আমাদের বার করে নিতে হতে পারে, আদারওয়াইজ বাচ্চার অনেক রকমের রিস্ক তৈরি হয়ে যেতে পারে। এটা খুব সোজা একটা পরীক্ষা, ওই 4টে মার্কার যে এএফপি, আলফা ফিটোপ্রোটিন, তার সঙ্গে আনকনজুগেটেড ইস্ট্রায়োল আর ইনহিবিন এ, বিটা ইসিজি, এই 4টের সঙ্গে আমরা যোগ করে নিই হচ্ছে পিআইজেড, প্লাসেন্টা ইনডিউসড গ্রোথ ফ্যাক্টর। এবং সবচেয়ে আশার কথাটা আপনাদের বলি, আমরা যদি বার করতে পারি এত তাড়াতাড়ি যে প্রিক্লাম্পসিয়া রিস্ক কতটা, সাধারণ অ্যাসপিরিন জাতীয় ওষুধ দিয়ে অনেক রিসার্চ পেপারে রিপোর্ট করেছে যে সঠিকভাবে এর ট্রিটমেন্ট করা পসিবল। তাহলে এই সামান্য একটা পরীক্ষা দিয়ে আমরা ক্রোমোজোমাল অ্যানিউপ্লয়েডি জানতে পাচ্ছি, আমরা বাচ্চা নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে কি হতে পারে না তার সম্পর্কে জানতে পাচ্ছি, আমরা মা প্রিক্লাম্পসিয়াতে ভুগতে পারেন কি না, এবং সহজ পদ্ধতিতে সেটাকে আটকাবার পথও ধরতে পারছি। এইগুলোর পরে মেন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে 20 সপ্তাহের পরে আমরা একটা অ্যানোম্যালি স্ক্যানে যাই, অর্থাৎ একটা আলট্রাসোনোগ্রাফি, আর কিছুই না। অনেকে কি হয় জানেন, অবাক হয়ে যাবেন হয়তো শুনলে, প্রথম একটা আলট্রাসোনোগ্রাফি সেই বাচ্চাটি পেটের মধ্যে যে ফিটাস বড় হচ্ছে তার হচ্ছে কিনা গিয়ে ওই 30 সপ্তাহ অ্যারাউন্ড। এবার বলুন তো, তখন যদি আমি মেজর কোনো প্রবলেম বাচ্চার মধ্যে এসছে জানতে পারি, তাহলে কি করব আমরা সেক্ষেত্রে? তখন কি কোনো ডিসিশন নেওয়া যাবে? ডেলিভারি অবধি আমাকে যেতেই হবে, তারপরে সে অসুস্থ বাচ্চাটিকে নিয়ে কত রকমের হ্যারাসমেন্ট। কিন্তু আগে থেকে ইনফরমেশান থাকলে, এক তো হচ্ছে আপনি বাচ্চাটিকে রাখবেন কি রাখবেন না, এটা 20 সপ্তাহ অবধি নর্মালি আমাদের দেশে লিগাল, এবং বাচ্চার কোনো মেজর প্রবলেম থাকলে 24 সপ্তাহ অবধি। সেই অবধি আমরা প্যারেন্ট ইন কনসালটেশন উইথ দ্য স্পেশালিস্ট, ডক্টর, গাইনি, আমরা ডিসিশন নিতে পারি whether to continue the pregnancy or to terminate.
সুতরাং অনেক পথ আছে, কিন্তু সময়ে আমাদের স্ক্রিনিংয়ে যাওয়াটা খুবই জরুরি। এবং আল্ট্রাসোনোগ্রাফিগুলো বারবার বলবো কোনো ফিটাল স্পেশালিস্টের কাছ থেকে করাবেন, কারণ শুধুমাত্র এই জেনেটিক যে মার্কারগুলো, সিরাম থেকে যে মার্কারগুলো, তার সঙ্গে কিন্তু আমাদের কতগুলো জিনিস, সফট মার্কার বলি আমরা, যেমন হচ্ছে ফিটাল ড্যাসাল বোন যেটা, সেটা প্রেজেন্ট কি অ্যাবসেন্ট, তারপরে হচ্ছে আমাদের ট্রাইকাসপিড রিগার্জিটেশন, এছাড়া আছে আমাদের যে ভলিউম কিছু মাপা হয় কোনো কোনো জিনিসে, সেগুলো আমাদের প্রচণ্ডভাবে দরকার হয়। ডাক্টাস ভেনোসাসের ব্লাড ফ্লো, সেটাও মাপা হয়। এই সফট মার্কারগুলো অ্যালং উইথ দ্য যে সিরাম প্রোটিন বা বিভিন্ন মার্কার আমরা মাপছি, যেমন বিটা ইসিজি মাপছি, প্যাপে মাপছি, তবে ইউএসজি ডেটার সঙ্গে কোরিলেট করে সঠিক পরিমাণে রিস্ক প্রেডিকশনটা সম্ভব হয়। সুতরাং এই স্ক্রিনিংগুলোর মধ্যে দিয়ে যান। যদি এই স্ক্রিনিংগুলো কিন্তু স্ক্রিনিংই, অর্থাৎ প্রেডিক্টিভ, কোনোটাই কিন্তু আলটিমেট ডায়াগনস্টিক নয়। সেগুলোর জন্য কিন্তু দেখুন, আমরা সবাই কিন্তু সোজাসুজি কেন যাব ইনভ্যাসিভগুলোতে? যদি রিস্ক আমার নর্মাল থাকে, কম থাকে, লো রিস্ক থাকে, আমার প্রয়োজন নেই সেক্ষেত্রে ইনভ্যাসিভে যাওয়ার কোনো। এবং ইনভ্যাসিভে যাওয়া কিন্তু এক তো হচ্ছে যে এক্সপার্টের দরকার, সবাই ইনভ্যাসিভ টেস্টিং আপনারা পাবেন না সব জায়গায়, কয়েকটি মাত্র জায়গায় এগুলো ভালোভাবে অ্যাভেলেবল। তো যাওয়ার প্রয়োজন আছে কি প্রয়োজন নেই, এটা আমরা রিস্ক প্রেডিকশন থেকে বুঝতে পারবো, তারপরে আমরা যেতে পারবো। দরকার হলে যাব ইনভ্যাসিভে, না দরকার হলে আপনাদের সেই অ্যাংজাইটি থেকে আপনারা মুক্তি পাবেন, এবং সঠিকভাবে সুস্থ সন্তান পাওয়ার জন্য এটা চরমভাবে সহায়ক। তাই জন্য সবাইকেই বলবো, প্রিনেটাল স্ক্রিনিংগুলো বয়স কম হোক বা বেশি হোক, বেশি যাদের ফ্যামিলিতে জেনেটিক হিস্ট্রি যাদের রয়েছে, মিসক্যারেজের হিস্ট্রি যাদের রয়েছে, আইভিএফ প্রেগনেন্সি, আপনারা তো অবশ্যই যাবেন। নর্মাল প্রেগনেন্সি, বয়স কম, তাদেরকেও বলবো এগুলোর মধ্যে দিয়ে যাওয়ার জন্য। নমস্কার।